হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, চলে এসেছে তোমাদের প্রদীপ স্যার আবার নতুন ক্লাস নিয়ে। দেখো আজকে আমি ক্লাস 10 মাধ্যমিক 2025 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আমরা মডেল কোয়েশ্চেন পেপার 21 নম্বর আজকে স্কুলটা নিয়েছি। পেজ নাম্বার তোমরা দেখবা 604 605 এই পাতায় আছে এই স্কুলটা। এর আগের ভিডিওগুলোতে দেওয়া হয়ে গেছে, আমরা 12 থেকে শুরু করেছি, 12 থেকে আমরা 20 দিয়ে দিয়েছি। আমরা আজকে দেবো 21 নম্বর মডেল সেটটা। আজকে মডেল সেটটা 21 নম্বরটা শেষ হওয়ার পরে আমরা কিন্তু যেটা বলেছি যে আমি টেস্ট পেপার যে স্কুলের টেস্ট যে পরীক্ষাগুলো হয়েছে বিভিন্ন স্কুলের, সেখান থেকে স্কুলের কোশ্চেনগুলো জোগাড় করে রেখেছি আমি, সেখান থেকে আমি শুরু করে দেবো। যতদিন না আমাদের টেস্ট পেপারটা বের হয়, এবিটি টেস্ট পেপার বা যেটা আমাদের স্কুল থেকে দিবে, পর্ষদ থেকে দিবে যে টেস্ট পেপারটা, যতদিন না সেই বই দুটো বের হয় ততদিন ধরে আমি কিন্তু জোগাড় করা স্কুলের যে পরীক্ষা হয়ে গেছে টেস্ট পরীক্ষা, সেই স্কুলের কোশ্চেনগুলো নিয়ে আমি কিন্তু তোমাদের ক্লাস শুরু করে দেবো। তো চলো আমরা আজকের অঙ্কগুলো আমরা দেখে নিই। দেখো একের প্রশ্নগুলো নিয়েছি, একের আমরা 1, 2 দুটো একসঙ্গে নিয়েছি। তার প্রথমে আমরা একের 1 নম্বরটা করাবো। তো অঙ্কতে আর কিন্তু ভয় নাই, চলে এসেছে তোমাদের প্রদীপ স্যার। দেখো একের প্রশ্নগুলো নিয়েছি আমরা, একের 1, 2 একসঙ্গে নিয়েছি, তাহলে একের 1টা করাবো। আর অঙ্কতে কোনো ভয় নাই, প্রদীপ স্যার চলে এসেছে তোমাদের যে অঙ্কের সমস্যা হচ্ছিল এতদিন ধরে, আর কোনো অঙ্কের সমস্যা হবে না। আমি তোমাদের ভালো করে অঙ্ক বুঝিয়ে দেবো। আমরা প্রশ্নবিচিত্র থেকে আমি অঙ্ক করাচ্ছি। এই প্রশ্নবিচিত্র আজকে শেষ হয়ে যাবে। টেস্ট পেপার আমি বললাম যে টেস্ট পেপার চালু করে দেবো। টেস্ট পেপার বলতে জোগাড় করা স্কুলগুলো নিয়ে আমি টেস্ট পেপার ছোটো করে আমি তোমাদের দিতে থাকবো। তো চলো দেখো আজকের অঙ্কটা, একের অঙ্কটা কি বলছে। একের 1টা বলছে কোনো মূলধনে 10 বছরের সরল সুদ সমৃদ্ধি মূলের 3/8 অংশ হলে সুদের হার হবে কত? আচ্ছা, কোনো মূলধন দেওয়া নাই, তাহলে মূলধনটা আমরা x ধরে নিলাম, ঠিক আছে? মূলধনটা আচ্ছা এখানে দেখো আগে মূলধনটা x ধরার আগে এখানে কী বলেছে দেখো, সরল সুদটা, এই যে সুদটা বলেছে সমৃদ্ধি মূলের 3/8 অংশ। সমৃদ্ধি মূল বলতে কি? সুদ আসল। তাহলে আমরা সুদ আসলটাকে যদি আমরা x ধরি, ঠিক আছে? সুদ আসল তোমাদের বলে দিচ্ছি, সুদ আসল। সমৃদ্ধি মূল বলতে সুদ আসলকে আমরা x ধরলাম। তাহলে আমরা সুদ আসল যদি x হয়, তাহলে সরল সুদটা বলেছে সমৃদ্ধি মূলের 3/8 অংশ, তাহলে সুদটা হয়ে যাবে সমৃদ্ধি মূলের x-এর 3/8 অংশ। এটা আমাদের সুদ। তাহলে দেখো এখানে সুদ আসল জানা হয়ে গেল আর সুদ জানা হয়ে গেছে, তাহলে আমরা আসল পেয়ে যাব। আসলটা হবে আমাদের সুদ আসল থেকে আমরা বাদ দেব সুদকে। সুদ আসল থেকে সুদ বাদ দিলে আসল পাওয়া যায়। এখানে দেখো আমি যোগবিয়োগটা করছি, এখানে 8x, তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে 5x/8। ভগ্নাংশ যোগবিয়োগ করে এটা করলাম। তাহলে আমরা দেখো সূত্রটা জানি আমরা, I = PT/100। তাহলে বসাই আমরা এখানে। I বলতে আমাদের I হচ্ছে 3x মানে 3x/8। P পেয়ে গেলাম আমরা আসলটা 5x/8। আর T সময় বলেছে 10 বছর। আর সুদের হারটা বের করতে বলেছে, 8টা কিন্তু বের হবে, আর নিচে 100, এই যে 100টা। এবার এখানে x কেটে দেবো আমরা। এখানে একটা শূন্য কাটবে, 5 দিয়ে 10, এখানে তোমরা 8 কাটতে পারবা। দেখো এখানে r এর মানটা এই যে 3 আর 2 গুণ হয়ে যাবে, 3 দিয়ে 6, তাহলে 6% হবে আমাদের সুদের হারটা। 6% দেখো আমাদের এই নাম্বার অ্যান্সারটা আছে। এবার দেখো 2 নম্বর প্রশ্নটা। 2-এর প্রশ্নটা আছে p(s² + r = 0) সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হলে প্রদত্ত কোনটি সত্য হবে? আচ্ছা, এটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। তো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব আর অসমান বলেছে। যদি বীজদ্বয় বাস্তব আর অসমান হয়, তো নিরূপক বলতে এখানে b², নিরূপককে আমরা বলবো b² - 4ac। এটা কি হবে? এটা 0-এর চেয়ে বড় হবে, এটা মনে রাখবা। কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব আর যদি অসমান হয় বীজগুলি, তাহলে নিরূপকটা হবে 0-এর চেয়ে বড়। তা চলো এখানে b বলতে দেখো b কিন্তু এখানে নাই, যেহেতু x-এর টার্মটা নাই, b নাই, b তাহলে আমাদের 0 আছে, 0²। 4 a আছে p, আর c হচ্ছে আমাদের r > 0। তাহলে এখান থেকে দেখো আমরা যেটা পাচ্ছি -4pr > 0। আমরা মাইনাস দিয়ে যদি গুণ করে দিই, ঠিক আছে, বা মাইনাস দিয়ে আমরা গুণ করে দিচ্ছি। দেখো 4pr < 0, এটা মনে রাখো। দেখো মাইনাস দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে পরে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর ওইদিকে 0 আছে বলে এইদিকে 0 থাকবে। আর একটা যে মনে রাখবা,
মাইনাস দিয়ে গুণ করলে অসমীকরণ দেখো গেটার জিরো ছিল না, ওটা লেস জিরো হয়ে যাবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, মাইনাস দিয়ে গুণ করলে গেটারটা লেস দেন হয়ে যাবে, গেটার দেনটা লেস দেন হয়ে যাবে। এটা বৃহত্তম চিহ্ন বাংলা বলতে গেলে, আর এটা ক্ষুদ্রতম চিহ্ন। এটা এইভাবে হবে জিনিসটা। এবার আমরা 4 দিয়ে যদি ভাগ করে দিই, 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 আর থাকবে না, 4 কেটে যাবে। তাহলে আমাদের থেকে যাবে পি আর লেস দেন জিরো। তাহলে পি আর লেস দেন জিরো, দেখো আমাদের ডি নাম্বার অ্যান্সারটা মিলছে। দেখো আমরা 1-এর 3 নম্বর আর 4 নম্বরটা আমরা একসঙ্গে নিয়েছি। তো প্রথমে আমরা 3-এরটা করাবো। তাহলে দেখো তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ভিডিও পাওয়ার জন্য তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে, এবং ভিডিওতে লাইক নিশ্চয়ই করবা, এবং বন্ধুদের কাছে ভিডিওগুলো শেয়ার করবা। আর তোমাকে একটা কথা বলছি, তোমাদের ক্লাসগুলো কীভাবে হচ্ছে, কীভাবে অঙ্ক তোমরা বুঝছো, তো কমেন্টে তোমরা নিশ্চয়ই জানাতে ভুলবা না। তো তোমাদের কমেন্ট অপেক্ষা আমি থাকবো, তোমরা কীভাবে বুঝছো ক্লাসগুলো আমি সেটা জানবো তোমাদের কাছ থেকে। এবার কোনো অঙ্ক যদি বুঝতে না পারো, কোনো সমস্যা হয় প্রশ্নটা, তাই না, যে এই নাম্বারটা আমি বুঝতে পারলাম না, কি হয়েছে না হয়েছে, তো সেই অঙ্কটা তোমরা কমেন্টে জানাবা যে এই অঙ্কটা আমি বুঝতে পারছি না। তো আমি চেষ্টা করবো সেই অঙ্কগুলো আবার তোমাদের ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো চলো আমরা দেখে নেব 1-এর 3 নাম্বার। 1-এর 3টা বলছে ত্রিভুজ এবিসি আছে এবং ত্রিভুজ পিকিউআর আছে, দুটো ত্রিভুজ আছে। আর এদের দেখো বাহুগুলোর অনুপাত বলে দিয়েছে, এভাবে বলেছে। তো কোণগুলো কার সঙ্গে কার সমান হবে। দেখো এখানে দুটো ত্রিভুজ আছে, আমি দুটো ত্রিভুজ, একটা ত্রিভুজ বলেছে এ বি সি, আর একটা ত্রিভুজ বলেছে এখানে পি কিউ আর। ঠিক আছে, দেখো এই যে ত্রিভুজে দেখো বাহুগুলি এ বি কী বলেছে, এ বি বাই কিউ আর, মানে এই বাহুর সঙ্গে এই বাহুটা নিয়েছে, এ বি বাই কিউ আর আছে, ঠিক আছে। আর এদিকে দেখো বিসি, এই যে বিসির সঙ্গে নিয়েছে পি আর, ঠিক আছে। তো এই বাহুটার সঙ্গে এই বাহু নিয়েছে, এই বাহুটার সঙ্গে এই বাহু নিয়েছে, তারপর এই বাহুটার সঙ্গে এই বাহু নিয়েছে, লক্ষ্য করো, ঠিক আছে, একটু চেঞ্জ করেছে এখানে। তাহলে দেখো আমাদের কোণগুলো কার সঙ্গে কার সমান হবে। দেখো এই বাহুর সঙ্গে যদি এই বাহু নেয়, তাহলে এই কোণটা হবে এই কোণের সঙ্গে। দেখো খেয়াল করো, যদি এটার সঙ্গে এটা নিত না, তাহলে এটা কোণের সঙ্গে এটা কোণ হতো, এই কোণটা, এই বাহু হলে এই কোণ হবে। আর এখন আমাদের নিয়েছে এখানে এটার সঙ্গে এই বাহুটা নিয়েছে, তাহলে কোণটা নিবা এটা আর এই কোণটা সমান হবে, ঠিক আছে, অনুরূপ কোণগুলো। তাহলে এই যে দেখো আমাদের এখানে এ কোণটা আর কিউ কোণটা কথা সমান আছে এ নাম্বারে, তাহলে অ্যান্সারটা আমাদের এ নাম্বার হবে। তা অঙ্কটা এভাবে করতে হবে, যেভাবে বাহুগুলো সমান দেখিয়েছে, বাহুগুলোর অনুপাতগুলো সমান দেখিয়েছে, একইভাবে আমরা কোণগুলোর অনুপাতগুলো আমরা সমান দেখাবো। তাহলে এইভাবে করতে পারবো। চলো 4 নম্বরটা দেখো কী বলছে, 75 ডিগ্রি কোণের সম্পূরক কোণের বৃত্তীয় মান কত হবে। তা 75 ডিগ্রির সম্পূরক কোণটা আমরা বের করব। দেখো সম্পূরক কোণ কাকে বলে, যে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে আমরা দেখি যে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। তাহলে সম্পূরক কোণ জানতে গেলে, আচ্ছা এখানে বৃত্তস্থ চতুর্ভুজ জিনিসটা কাজে লাগবে না, সম্পূরক আমরা আগে শিখেছি আগের ক্লাসে। তা সম্পূরক বলতে দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে একটি কোণকে অপর কোণের সম্পূরক বলা হয়। তাহলে সম্পূরক জানতে গেলে আমরা কি করব, 180 ডিগ্রি থেকে এই 75 ডিগ্রি আমরা বিয়োগ করে দেবো। যে কোণের সম্পূরক কোণ জানতে চাইবে সেই কোণটাকে 180 ডিগ্রি থেকে বিয়োগ করবা, তখন তুমি সেই কোণের সম্পূরক কোণটা পেয়ে যাবা। তাহলে এখানে বিয়োগ করে এটা 5, এটা আমরা পেয়ে যাবো 0, এটা 1, 105 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এই 105 ডিগ্রির বৃত্তীয় মান আমরা বের করব। দেখো 105 ডিগ্রির বৃত্তীয় মানটা তোমরা পাবা, 105 ডিগ্রিকে পাই বাই 180 দিয়ে গুণ করবা, তখনই বৃত্তমান পেয়ে যাবা। যে কোণের বৃত্তমান বের করতে বলবে সেই কোণটাকে পাই বাই 180 ডিগ্রিতে গুণ করবা। তো দেখো সরল করে এখানে আমরা যদি পাই দিয়ে কাটাকাটি করি, 5 দিয়ে 10, 5 একে 5, 5 3 15, 5 6 30, আবার 3 দিয়ে 3 একে 3, 3 দিয়ে 6, 3 7 21। তাহলে দেখো আমাদের দাঁড়িয়ে গেল 7 পাই। এখানে যেহেতু বৃত্তীয় মান আমরা সি দেবো এককটা, রেডিয়ানে এককটা হয়, আর নিচে আছে 12, 7 পাই সি বাই 12। দেখো কোথায় আছে, ডি নাম্বারে আছে, তাই অ্যান্সার আমাদের ডি নাম্বারটা। দেখো এবার 5 আর 6 আমরা একসঙ্গে নিয়েছি। 5-এর অঙ্কটা বলছে 1 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনক তৈরি করতে 10 সেমি বাহু বিশিষ্ট কতগুলি ঘনকের প্রয়োজন হবে। আচ্ছা 1 মিটার আর তারপর এটা বলেছে 10 সেমি, তাহলে 1 মিটারকে আমরা সেমি করে নেব, এককটা একই করব, তখন বুঝতে পারবো। তাহলে 1 মিটার বিশিষ্ট মানে 1 মিটার সমান সমান কী জানি আমরা, 1 মিটার সমান সমান জানি আমরা 100 সেমি, ঠিক আছে। তাহলে এরকম ঘনক আছে, এত সেমি বিশিষ্ট ঘনক তৈরি করবে, তাহলে এই যে 10 সেমি বাহু বিশিষ্ট কতগুলি ঘনক লাগবে, তাই না। তা আমরা এই ঘনকের আয়তনটা বের করব। তাহলে দেখো এই ঘনকের আয়তন কি হবে, তাহলে 100, এই যে এটা যেহেতু বাহুর দৈর্ঘ্য হয়, তাই তো, তার বাহুর দৈর্ঘ্যের কিউব, এটা হচ্ছে আমাদের আয়তন। আর কত সেমি বিশিষ্ট ঘনক বলেছে কতগুলি লাগবে, 10 সেমি বাহু বিশিষ্ট। তাহলে এখানে দেখো 10 সেমির এই যে বাহু বিশিষ্ট এক একটি ঘনকের আয়তন হবে কত, 10-এর কিউব।
তাহলে এটা এইভাবে ভাগ করলে, তাই না? এগুলো তো ছোটো ঘনক, এই ছোটো ঘনকগুলো বলছে কতগুলি লাগবে ছোটো ঘনক, যে বড় ঘনকটা তৈরি হবে যেটা 1 মিটার হবে, 1 মিটারকে আমরা সেমি করে নিয়েছি, সেটা 100 সেমি। এবার এই যে বড় ঘনকটা যেটা বলেছে কতগুলি ছোটো ঘনক লাগবে, সেই ছোটো ঘনকের আয়তনটা দিয়ে ভাগ করে দাও বড় ঘনকের আয়তনকে, মানে বড় ঘনকের আয়তনকে ছোটো ঘনকের আয়তন দিয়ে ভাগ করলে আমরা সেই সংখ্যাটা পেয়ে যাবো যে কতটি আমাদের ছোটো ঘনক লাগবে। ঠিক আছে, কারণ বড় ঘনক বুঝতে পারছো, এটা হচ্ছে 100 সেমি আছে, এটা বড় ঘনক হবে, আর এটা হচ্ছে 10 সেমি আমাদের ছোটো ঘনক। তাহলে আয়তন হয় বাহুর কিউব। ঠিক আছে, তা চলো আমরা ভাগ করি। তাহলে উপরে হচ্ছে দেখো কিউবকে ভাঙালে আমরা দুটো শূন্য কবার পাবো, একবার দুবার তিনটা, এতগুলি শূন্য পেয়ে যাবো, আমরা 6টা শূন্য পেয়ে যাবো। 100 কিউব এতটা হয়। দেখো কিউবটা কী করে ভাঙালাম, 3 আছে তো, তাহলে এই যে দুটো শূন্য আছে, দুটো শূন্যকে আমরা দেখো 3 বার লিখেছি কিউবের জন্য। আর এখানে দেখো 1, তো এখানে শূন্যটা 3 বার লিখবো যে 3 আছে বলে। এভাবে আমরা কিউব সহজে ভাঙাতে পারবো। তাহলে এখানে দেখো 3টা শূন্য কেটে দাও, তার 3টা শূন্য কেটে দিলাম, কতটি আসছে আমাদের, আসছে 1000। তাহলে এই যে 1000টি আমাদের ঘনক লাগবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার দেখো 1000টি ঘনক কোথায় আছে, আমাদের সি নাম্বার অ্যান্সারটা হবে। এবার দেখো আমরা 6 নম্বর প্রশ্নটা নিয়েছি। 6 নম্বর প্রশ্নটা বলছে পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্র দ্বারা পাওয়া যায় সেটি হলো কোনটা হবে। দেখো পরিসংখ্যা বিভাজনের লেখচিত্র যে পাওয়া যায় সেটা তাকে তো আমরা অজৈব বলি, পরিসংখ্যা বিভাজনের যে লেখচিত্র, তাই না? পরিসংখ্যা বিভাজনের যে মধ্যমা যে লেখচিত্রের মাধ্যমে প্রকাশিত হয় মধ্যমাটা, সেটা অজৈবের মাধ্যমে হয়। দেখো তোমাদের পি হাইফেন বইতে দেখাচ্ছি 357 পাতে তোমরা চলে যাবে, আমি দেখাচ্ছি বইতে। এই যে দেখো, এই যে পরিসংখ্যা বিভাজন মধ্যমাটা দেখানো হয়েছে, দেখো এই জায়গায় মধ্যমা দেখানো হয়েছে। তো এই যে যেটা বলছি লেখচিত্রটা, তো এই লেখচিত্রকে কী বলে, এটাকে অজৈব বলা হয়। দেখো এই যে অজৈব, তো এই লেখচিত্রকে অজৈব বলা হয়। তাহলে আনসারটা আমাদের ডি নাম্বার হবে। তো এবার চলে আসলাম 2 এর প্রশ্নগুলো। 2 এর প্রশ্নগুলো আমাদের আছে শূন্যস্থান প্রশ্ন। তো শূন্যস্থানগুলো দেখে নেবো কী বলছে। আমরা 2 এর 1, 2 দুটো অঙ্ক একসঙ্গে নিয়েছি। তাহলে একটা বলছে একটি মেশিনের বর্তমান মূল্য P টাকা, প্রতি বছর মেশিনটির দাম 2% হ্রাস পায়, n বছর পর দাম কত হবে, তাই না? মেশিনটার দাম n বছর পর কত হবে। দেখো এখানে সমহার বৃদ্ধির অঙ্কটা আছে। সমহার বৃদ্ধির যেটা সূত্রটা হ্রাস বলেছে, তাহলে আমাদের সূত্রটা হবে P × 1 - R/100⁴ n। P হচ্ছে যেটা বর্তমান মূল্য, পিটাই বলে দিয়েছে। ঠিক আছে, এখানে দেখো পিটা পিএ বলেছে, 1 মাইনাস কেন, যেহেতু হ্রাস পায় মাইনাস, আর সুদের হারটা দেখো এখানে আরের জায়গায় আছে 2R%। তাহলে আরের জায়গায় লিখবো আমরা 2R%, পার্সেন্টই দিব না যেহেতু নিচে 100 আছে, 2R/100। আর n বলতে হচ্ছে সময়, কত বছর, দেখো n বছরই আছে, এটা nই আছে। এবার দেখো এখানে এই সরলটা আসছে 2 দিয়ে কাটাকাটি করলে কত আসছে, এটা 50 চলে আসছে। তাহলে আমাদের অ্যান্সারটা দাঁড়িয়ে গেল কত বলো, P × আমি এখানে লিখে দিচ্ছি, অ্যান্সার দাঁড়ালো P × 1 - R/50⁴n। এটা আমাদের হবে দাম। ঠিক আছে, n বছর পর। এবার দেখো 2 নম্বর অঙ্কটা বলেছে A/2 = B/5 = C/8 হলে A এর 50% = B এর 20% = C এর কত পার্সেন্ট হবে এখানে। তাহলে দেখো তো আমরা এখান থেকে অ্যান্সার বের করতে পারবো। একে A/2 করলাম, এটাকে B/5 করলাম, আর এটা C/8 করলাম। ঠিক আছে, আচ্ছা এটা আমাদের A আছে, এ। তাহলে এবার দেখো এদেরকে যদি শতকরা করতে চাই তাহলে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে A/2 × 100, আর এখানে B/5 আছে, এখানে 100 দিয়ে গুণ করো। যেহেতু শতকরা আছে আমাদের, শতকরা করছি, 100 দিয়ে গুণ করলেই শতকরা পাওয়া যায়, সমান। তাহলে C/8 × 100। ঠিক আছে, দেখো এরা দেখো কাটাকাটি করলে কত হবে, এটা তোমরা পাবা 50, এই যে 50। তাহলে এখানে দেখো A এর 50% পাচ্ছ, আর এটা কত, এখানে আসবে দেখো 20, তাহলে B এর 20% পাচ্ছ। আর এখানে কাটাকাটি করো, তাহলে এটা যদি দেখো এটা মিলে যাচ্ছে, দেখো A এর 50%, B এর 20%, তাহলে C এর কত পার্সেন্ট হবে, এটা যেটা হবে কাটাকাটি করে সেটাই অ্যান্সার আসবে। তাহলে এখানে দেখো এটা যদি কাটাকাটি করি আমরা, তাহলে এটা পাচ্ছি আমরা 4 দিয়ে করো, 4 দিয়ে 8, আর এখানে হবে 4 দিয়ে করলে 4 দিয়ে 8, 4 × 5 = 20, এটা 25 পেলাম। আর 25কে আমরা 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে এখানে দেখো এখানে C এর কত পার্সেন্ট আছে, 25কে 2 দিয়ে ভাগ করলে পাবা 12.5%, তাই না? তাহলে আমাদের 12.5% অ্যান্সারটা আসবে। তাহলে 12.5%, এভাবে আমরা অঙ্কটা করতে পারবো। 2 এর 3 আর 4 একসঙ্গে নিয়েছি। 3 অঙ্কটা বলছে বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের ড্যাশ হবে। দেখো বৃত্তস্থ বর্গক্ষেত্র মানে বৃত্তের ভিতরে বর্গক্ষেত্র। এই যে আমরা একটা বৃত্ত তৈরি করলাম, আর একটা বর্গক্ষেত্র তৈরি করে নাও। ঠিক আছে, এই যে দেখো ছবিটা একটু কীরকম হয়ে গেল, যাই হোক, তাহলে আমরা একটা ছবিটা শুধু বোঝানোর জন্য করছি। তাহলে এই যে বৃত্তের ভিতরে যে বর্গক্ষেত্রটা আছে, তাহলে দেখো বৃত্তস্থ বর্গক্ষেত্রের যে কর্ণটা, এই যে দেখো আমরা কর্ণটা টানছি,
এই বর্গক্ষেত্রের কর্ণটা। তো এই কর্ণটা কী হবে, কর্ণটা কিন্তু আমাদের ব্যাস, লক্ষ্য করো, ঠিক আছে, বৃত্তের ব্যাস কর্ণটা। এই যে এ বি কর্ণটা, ও বিন্দু হচ্ছে কেন্দ্রবিন্দু, তাহলে এ বিটা আমাদের ব্যাস। তাহলে বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণটা বৃত্তের ব্যাস হবে, তাহলে এখানে অ্যান্সারটা কী হবে, ব্যাস। এবার দেখো 4 প্রশ্নটা বলছে সাইন 3 থিটা এর সর্বোচ্চ মান কত। দেখো তোমাদের জানতে হবে যে সাইন থিটার যে মানটা কার মধ্যে থাকে, এর মানটা হবে 1 কিংবা 1-এর চেয়ে ছোটো হবে, আর -1 কিংবা 1-এর চেয়ে বড় হবে। এভাবে সাইন থিটা কস থিটার মানটা পাওয়া যায়, সাইন থিটার মানটা এভাবে পাওয়া যায়, আর কস থিটার মানটা এভাবে পাওয়া যায়। তাহলে এখানে দেখো সাইন থিটার সর্বোচ্চ মান সাইন 3 থিটা, তাই তো। তাহলে দেখো এখানে সর্বোচ্চ মানটা কত পাচ্ছি আমরা, সর্বোচ্চ মানটা কিন্তু আমরা পাচ্ছি 1, তাই না। তাহলে আমাদের সাইন 3 থিটার মানটাও আমরা সর্বোচ্চ মানটা 1 পাবো, তাহলে অ্যান্সার কিন্তু আমাদের 1 হয়ে যাবে। দেখো এখানে খেয়াল করো সর্বোচ্চ মান কেন বলছি, কারণ সাইন থিটার মানটা 1 হবে, 1-এর চেয়ে ছোটো হতে পারে কিন্তু 1-এর চেয়ে বড় হবে না। তো 1-এর চেয়ে বড় হবে না মানে কি, সর্বোচ্চ সবচেয়ে বড় মানটা 1। তো এই জন্য বলা হয় সাইন থিটার সর্বোচ্চ যে মানটা আমরা 1 পাবো। এখানে সাইন 3 থিটা আছে, সাইন থিটার মানটা যেটা হবে সর্বোচ্চ মানটা, সেটা সাইন 3 থিটার ক্ষেত্রেও একই হবে আমাদের, তার জন্য আমাদের অ্যান্সার কত হবে, 1 হবে। এবার আমরা 5 আর 6 একসঙ্গে নিয়েছি। 5-এর অঙ্কটা আছে একটি লম্ববৃত্তাকার চোঙ ও শঙ্কুর উচ্চতা এবং আয়তন সমান হলে ব্যাসার্ধ দ্বয়ের অনুপাত কত হবে। তো এখানে দেখো আমাদের চোঙ আর শঙ্কু বলেছে, উচ্চতা সমান, দুজনের উচ্চতা আমরা এইচ বুঝতে পারছি, আর ব্যাসার্ধ আমরা R1 নিলাম একটা, আর একটা R2 নিয়ে নিলাম, দুটো ব্যাসার্ধ দুই রকমের ব্যাসার্ধ সমান বলে নিই, আয়তন সমান বলে দিয়েছে, তাই তো। তো দেখো এখানে আমরা আয়তন বলতে যদি আমরা বলি আগে চোঙ আছে, তাই তো, চোঙের আয়তন কি জানি, চোঙের আয়তন জানি পাই R²। তো এখানে দেখো চোঙের ব্যাসার্ধ আমরা ধরো R1 নিলাম, তো পাই R² H = আর কার আমাদের শঙ্কু আছে, শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই R2, শঙ্কুর যে ব্যাসার্ধটা R2 নিলাম, তাহলে R2², আর উচ্চতা তো সমান, দুজনেরই H ফিক্সড। এবার এখান থেকে অনুপাতটা বেরিয়ে আসবে অ্যান্সারটা আমাদের, তাদের যেটা ব্যাসার্ধ দ্বয়ের অনুপাত বলেছিল R1 আর R2-র অনুপাত আমরা বের করব। তাহলে এবার দেখো, আচ্ছা সরি, এখানে অনুপাত দিয়ে দিয়েছি, আমাদের কী হবে, এখানে সমান সমান হবে, আয়তনটা সমান করে এখান থেকে অনুপাত পেয়ে যাবো ব্যাসার্ধের। তো দেখো এখানে আমরা করব কি, কাটাকাটি করব, পাই কেটে যাচ্ছে, আর এখানে H কেটে যাবে, আর এদিকে দেখো আমরা পেয়ে যাচ্ছি R1, আর এখানে নিচে R1², আর নিচে আমরা পাবো R2², আর এখানে 1/3 রেখে দিলাম। তাহলে দেখো এখানে আমরা R1/R2 তার হোল স্কয়ার করে দিলাম, আর এটাকে 1/√3 করে হোল স্কয়ার করতে পারবো। এবার তোমরা দেখো এখানে R1/R2 পেয়ে যাচ্ছে কত, 1/√3। তাহলে এখানে R1:R2 করলে কত হবে, 1:√3 হবে। তাহলে অ্যান্সারটা দেখো, দুটি ব্যাসার্ধের যে বলেছিল আমাদের চোঙ আর শঙ্কুর ব্যাসার্ধদের যে অনুপাত 1:√3 পেয়ে গেলাম, তাহলে অ্যান্সারটা হবে 1:√3। এবার 6 অঙ্কটা দেখো, বলছে 6, 7, x, 8, y, 4, এই যে সংখ্যাগুলি আছে এদের গড় 9 বলে দিয়েছে, তাহলে x + y এর মান কত হবে। আচ্ছা এদের যখন গড় বলে দিয়েছে, তাহলে এদের আমরা গড় তৈরি করছি। গড় কীভাবে তৈরি করি, সবাইকে যোগ করব, আর যতগুলো সংখ্যা আছে নিচে দিয়ে দেবো। তাহলে এখানে দেখো সংখ্যা কটা আছে, 1, 2, 3, 4, 5, 6, তাহলে নিচে আমরা 6 দিতে পারবো। আর এদের মোট যোগগুলো কত হবে, দেখো x, y আছে, তাহলে x + y, আর সংখ্যাগুলো যোগ করে নেব। সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এখানে 6 আর 7, 6 7 হবে আমাদের 13, এদিকে হয়ে গেল 8, 13 আর 8 চলে যাবা, 13 আর 8 পেয়ে যাবা 21, আর এদিকে আছে 4, 21 আর 4 কত, 25, ঠিক আছে। আর এই গড়টা আমাদের কত বলে দিয়েছে, এই গড়টা আমাদের 9 বলে দিয়েছে। তাহলে এখানে আমরা সলভ করে নেব। তাহলে x + y + 25 আর 9 6 কত, 54। তাহলে আমি এখানে দেখাচ্ছি, বা x + y আর 54 - 25টা ওদিকে চলে গেল। তাহলে এখানে বিয়োগ করো, এখানে বিয়োগ করে কত পাবা, 5 × 14, এটা 9 দিলে, আর এটা পেয়ে যাবা 2, 29। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা x + y এর মানটা কত পেয়ে গেলাম, 29 পেয়ে গেলাম। এবার আমরা 3-এর প্রশ্নগুলো আসলাম। 3-এর প্রশ্নগুলো আমাদের আছে সত্য মিথ্যা। তো সত্য মিথ্যা আমরা দেখাবো, কোনটা সত্য কোনটা মিথ্যা। 3-এর 1, 2 আমরা দুটো একসঙ্গে অঙ্ক নিয়েছি, তাহলে আমরা একেরটা দেখব। বলছে অঙ্কটা, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণটা ক্রমাগত বাড়তে থাকে। হ্যাঁ, এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে হয়। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কী হয়, যে নির্দিষ্ট সময় অন্তর সুদটা আসলের সঙ্গে যোগ হয়, ঠিক আছে, প্রতি বছর সুদটা আসলের সঙ্গে যোগ হয়ে নতুন একটা আসল তৈরি হবে, মানে আসলটা ক্রমাগত বাড়তে থাকবে। তাই এই কথাটা কিন্তু আমাদের সত্য বলেছে। তাহলে এটা অ্যান্সার আমাদের কী হবে, সত্য।
এবার দেখো 2 নম্বরটা কী বলছে, 3 মাইনাস রুট 11 আছে, করণীযুক্ত সংখ্যাটির বলছে -3 মাইনাস রুট 11 হলো একটি করণী নিরসক উৎপাদক। আচ্ছা দেখো এটা করণী উৎপাদক হবে, কারণ দেখো এই দুটোর গুণফলটা আমরা কি পাবো, মূলত সংখ্যা পাবো, আর এদের যোগফলটা মূলত সংখ্যা পাবো। দেখো যোগটা দেখো অনুবন্ধী করণী দেওয়া আছে, আমরা যদি এটা এই দুটোর যদি আমরা যদি যোগ করি, ঠিক আছে, তাহলে কত দেখো, আচ্ছা আমরা গুণটাই দেখাচ্ছি, আমরা গুণটা যদি দেখাতে পারি তো করণী নিরসক উৎপাদক বলতে পারবো। তাহলে এখান থেকে আমরা মাইনাস কমন নিলে পরে এই যে দেখো এভাবে দাঁড়িয়ে গেল এটা। তো এবার দেখো এটা এই জিনিসটা দেখো, এটাকে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র করতে পারবা, মানে এটা সরি a প্লাস বি না, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে সূত্রটা হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে এটা a এটা বি, তাহলে এখানে দেখো 9 পাবা, এটা 11 হয়ে যাবে, রুটটা উঠে যায়। তাহলে এখানে দেখো যে সংখ্যাটা আসবে এটা একটা কি, এটা একটা মূলত সংখ্যা চলে আসবে, করণী নাই, তাহলে আমাদের এটা করণীয় উৎপাদক বলতে পারবো। ঠিক আছে, দুজনের গুণফলটা যদি মূলত সংখ্যা পাও তাহলে হ্যাঁ তখন আমরা বলতে পারবো হ্যাঁ এত এর করণীয় উৎপাদক এটা। তাহলে এটা আমাদের কি বলেছে, এটা সত্য বলেছে কথাটা, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে সত্য। এবার 3 আর 4 একসঙ্গে নিয়েছি। 3 অঙ্কটা বলছে অর্ধবৃত্তের একটি মাত্র ব্যাস আছে। দেখো অর্ধবৃত্ত তোমরা যদি দেখো, এই যে আমরা এভাবে যদি করি অর্ধবৃত্ত, তাই তো, তাহলে এই যে দেখো এই যে আমাদের অর্ধবৃত্ত, একটু বড় করে ছবিটা আঁকি, ঠিক আছে, এইভাবে আমি দেখালাম, এই যে এটা ধরো অর্ধবৃত্ত আমাদের। যাই হোক ছবিটা একটু দেখো, এটা যদি অর্ধবৃত্ত বলি আমরা, তো অর্ধবৃত্তের কটা ব্যাস আছে দেখো, এই বিটা এটা আমাদের ব্যাস, তাই না, তাহলে এটাই ব্যাস বলবো, একটি ব্যাস। তোমরা যদি এদিকে যোগ করে দেখো এটাকে তো ব্যাস বলবো না, কেন্দ্র দিয়ে যাবে না, কেন্দ্র এখানে আছে আমাদের ও বিন্দু, তাহলে বৃত্তের ব্যাস কি কেন্দ্র হয়ে যেতে হবে যেটাকে, যেটা কেন্দ্র হয়ে যাবে সেই যেটাকে আমরা ব্যাস বলবো। তাহলে একমাত্র দেখো কেন্দ্র হয়ে এখানে এ বিটাই হবে আমাদের যে সেটাকে আমরা ব্যাস বলতে পারবো, একমাত্র এ বি যেটাই কেন্দ্র হয়ে যাচ্ছে, তাহলে অন্য যেগুলো তুমি টানো কেন্দ্র হয়ে যাবে না। তাহলে এখানে অর্ধবৃত্তের আমরা কটা ব্যাস দেখতে পাচ্ছি, একটি মাত্র ব্যাস দেখতে পাচ্ছি, তাহলে এটা আমাদের কথাটা কী হবে, সত্য হবে। তাহলে এটা অ্যান্সারটা হবে আমাদের সত্য অ্যান্সার। এবার চলে এসো 4 নাম্বারটা। 4 নম্বর বলছে কোনো লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধটা অর্ধেক বলেছে, আর উচ্চতা দ্বিগুণ করা হলে আয়তন কি 50% হ্রাস পাবে। তো আমরা দেখবো চেক করে কতটা হ্রাস পাচ্ছে। তা দেখো এখানে লম্ববৃত্তাকার চোঙ বলেছে, তাহলে ব্যাসার্ধ অর্ধেক করবে। আচ্ছা প্রথম ব্যাসার্ধ আমরা আর নিলাম, আর উচ্চতা এইচ নিলাম, তাহলে ব্যাসার্ধ আর এইচ নিয়ে আমাদের কি বলেছে আয়তনটা, তাহলে চোঙের আয়তনটা কী হবে, তাহলে আমাদের চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তাহলে এই হলো আমাদের প্রথমে চোঙের আয়তন। এবার দেখো ব্যাসার্ধ বলবে অর্ধেক, ব্যাসার্ধকে কী করতে বলেছে, ব্যাসার্ধ অর্ধেক করবে, তাহলে ব্যাসার্ধ আমাদের r/2 হয়ে যাবে, আর উচ্চতাকে দ্বিগুণ করবে, তো উচ্চতা এইচ ছিল, তাহলে উচ্চতা হবে 2h, তাহলে এদের নিয়ে আমাদের আয়তন কত হবে, আয়তনটা হবে পাই আর স্কোয়ার, আর বলতে r/2 তার হোল স্কোয়ার ইন্টু এইচ আছে আমাদের 2h। তাহলে এটা সরল করলে আমরা পাবো পাই টু r²/4 2h, এখানে কাটাকাটি করলাম 2, তাহলে এখানে 1/2 এদিকে রেখে দিলাম, আর এখানে দিলাম পাই r²/h। তাহলে এটা বাড়লো, তো এটা বাড়লে আমাদের কতটা ক্ষেত্রফল বাড়েনি, ক্ষেত্রফলটা দেখো আগের চেয়ে কমে গেছে, তাহলে হ্রাস পেয়েছে। তাহলে এবার শতকরা হ্রাসটা দেখাবো, তাহলে কতটা হ্রাস পেয়েছে এটা আমাদের বিয়োগ করতে হবে আগে। তাহলে আমাদের দেখো এটা ছিল বড় পাই r²h থেকে এটা আমাদের বিয়োগ করতে হবে পাই r²h, এটা এক মানে 1 থেকে হাফ বাদ যাচ্ছে, এটা হাফ আছে, বিয়োগটা হবে আমাদের এখানে হাফ আসবে, 1 থেকে হাফ চলে গেলে হাফ হয়, তাহলে এখানে 1/2 পাই r²h, এটা হলো আমাদের। এবার দেখো এটা থেকে এটা হ্রাস পেয়েছে, তাহলে এটা আমাদের নিচে দেবো পাই r²h আর 100 দিয়ে গুণ করো, ঠিক আছে, তাহলে 100 দিয়ে যদি গুণ করি, এবার দেখো এবার এটা আমাদের কেটে গেল, তাহলে এখানে 2 থাকলে 2 আর 100 কাটাকাটি কত হবে 50, তার দেখো আমাদের 50% হ্রাস পাই, শতকরা হ্রাস 50%, সেটা কিন্তু আমাদের ঠিক বলেছে, তাহলে অ্যান্সারটা কিন্তু এটাও আমাদের সত্য। এবার দেখো আমরা 4 আর 6, দেখো 5এরটা কিন্তু আমরা 5এরটা এর আগে করে দিলাম, তাই না, আমাদের 4টা না টুকে আমরা 5এরটা টুকে নিয়েছিলাম, তা যাই হোক আমরা 5এরটা যখন করে দিয়েছি, তাহলে এখন আমরা 4 আর 6 দেখাবো। তো 4এরটা বলছে যদি sec² θ প্লাস tan² θ সমান 1/2 হয়, তবে sec⁴ মাইনাস tan⁴ সমান 1/2 হবে। আচ্ছা আমরা দেখবো চেক করে, এখান থেকে সরল করে, হ্যাঁ এর সাহায্য নিয়ে আমরা এর মানটা দেখবো কত বের হচ্ছে। প্রথমে আমরা কী করছি, আমরা এর বাম পক্ষটা আমরা টুকে নিচ্ছি, বাম পক্ষটা LHS। দেখো এটাকে আমরা লিখতে পারবো sec² θ তার হোল স্কোয়ার মাইনাস
ট্যান স্কোয়ার থিতা তার হোল স্কোয়ার, এটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র আমরা ভাঙাবো, তাহলে পরে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, আচ্ছা দেখো এর মান আমরা 1 জানি, এটা আমাদের সূত্র, আর এর মানটা আমাদের দেওয়া আছে 1/2, তাহলে এটা আমাদের 1/2, এটা তো 1, তো দেখো আমরা এখানে কত পেয়ে গেলাম 1/2 পেয়ে গেলাম। তাহলে আমাদের এখানে 1/2 এর মানটা বলেছে, তাহলে আমাদের কি এটা সত্য আছে অ্যান্সারটা, তাহলে এটা আমাদের সত্য। এবার দেখো 5 তো আমরা করে দিয়েছি আগেই, এবার 6 নম্বরটা দেখো। 6 নম্বরটা বলছে মধ্যমা নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য সমান নাও হতে পারে। দেখো শ্রেণীদৈর্ঘ্যটা সবসময় সমান নাও হতে পারে মধ্যমা বের করার ক্ষেত্রে, মধ্যমা নির্ণয়ের সময়। আমরা পরিসংখ্যা বিভাজন ছকের ক্ষেত্রে দেখেছিলাম যে ক্লাস 9-এ তোমরা দেখবা, ক্লাস 9-এ তোমরা অনেক অঙ্ক করেছো রাশিবিজ্ঞানের, শ্রেণী দৈর্ঘ্যটা আমরা কী পেতাম পরিসংখ্যা বিভাজন ছকের ক্ষেত্রে, সবসময় শ্রেণী দৈর্ঘ্যটা সমান পেতাম, কিন্তু যখন মধ্যমা নির্ণয় করব সমান পেতে পারি, সমান নাও পেতে পারি। দেখো যদি সংখ্যাগুলো 2, 4, ঠিক আছে, 4, 6, 8 এভাবে যদি একটা শ্রেণী হিসাবে সাজানো থাকে পরপর 2, 4, 6, 8, তারপর আবার 10, যাকে বলে সামান্তর শ্রেণী অনুযায়ী পরপর বাড়ছে, 2 করে বাড়ছে। তো এখানে দেখো শ্রেণী কী বলে যে শ্রেণী দৈর্ঘ্যটা এটা থেকে এটা যদি বাদ দাও, তাই না, উচ্চ থেকে নিম্ন বাদ, তাহলে এখানে কত 2 পাবা, এখানেও 2 পাবা, এখানে ক্ষেত্রে কিন্তু সমান পাচ্ছি। কিন্তু সংখ্যাগুলো যদি আমরা 2, 9, 7, ঠিক আছে, 12, আচ্ছা এখানে আমরা 7 দিলাম, এটা 7, আর এটা ধরো আমরা 11 নিলাম, এটা ধরো আমরা 19 নিয়ে নিলাম, 19, এখানে ধরো আরও আছে আমাদের 27, এভাবে ধরো সংখ্যাগুলো আছে। তাহলে এদের দেখো এভাবে এখানে যেভাবে আমরা বড় থেকে ছোটো বিয়োগ করে 2, এটা থেকে এটা বিয়োগ করে 2, তাই না, কিন্তু এখানে কিন্তু তা পাওয়া যাবে না একই, ঠিক আছে। তাহলে শ্রেণীদৈর্ঘ্যগুলো দেখো মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে শ্রেণীদৈর্ঘ্য কিন্তু সমান নাও হতে পারে, এই কথাটা কিন্তু আমাদের সত্যি বলেছি, তাহলে এই কথাটা কী হবে, অ্যান্সারটা আমাদের সত্য হবে, তাহলে এটাও আমাদের সত্য। তাহলে এখানে দেখো 3-এরগুলো কিন্তু সবগুলো আমরা সত্য পেয়েছি, একটু কিন্তু মিথ্যা পাইনি। এবার আমরা 4-এর প্রশ্ন চলে আসলাম। 4-এর প্রশ্নগুলো কিন্তু 2 নম্বরের প্রশ্ন আছে, এক একটা প্রশ্নের জন্য তোমরা 2 নম্বর পেয়ে যাবা। তা 4-এর একটা আমরা দেখে নেব। একই সুদের হারে কোনো মূলধনের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তরটা, ঠিক আছে, ওই মূলধনের 1/100 অংশ হয়, তাহলে বার্ষিক সুদের হারটা নির্ণয় করতে বলেছে। তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ আমাদের আগে বের করতে হবে। দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা একবারে কিন্তু প্রথমেই চক্রবৃদ্ধি সুদ বের করতে পারবো না। সরল সুদের ক্ষেত্রে যেভাবে আমরা সরল সুদে একবারই পেতাম আইটা, এখানে কিন্তু চক্রবৃদ্ধি সুদটা একবারে পাবো না, প্রথমে আমাদের সমূল চক্রবৃদ্ধি বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি, তাই না, সেটা আমরা কীভাবে করবো, P × 1 + r/100⁴n। পিটা হচ্ছে আসল, আরটা সুদের হার, আর এনটা হচ্ছে সময়। তাহলে এখানে দেখো মানগুলো কোনো মূলধন, তাহলে আমরা এখানে মূলধনটাকে আমরা ধরি মূলধনটা আমরা কত ধরে নিলাম, মূলধনটাকে আমরা x ধরে নিলাম, ঠিক আছে, মূলধনটা আমরা x ধরলাম। তাহলে এখানে বসাও, তো এটা x 1 + r/100, আর দেখো এখানে আমাদের এনটা সময়টা বলেছে 2 বছর। তাহলে এবার আমরা চক্রবৃদ্ধি সুদ বের করবো, সময় চক্রবৃদ্ধি পেলাম যেটাকে সুদ আসল বলা হয়, আর চক্রবৃদ্ধি সুদ বের করবো। চক্রবৃদ্ধি সুদ এই সময় চক্রবৃদ্ধি থেকে যদি আমরা আসলটা বাদ দিই তাহলে চক্রবৃদ্ধি সুদ পাবো। অতএব লিখবো চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ সমূল চক্রবৃদ্ধি থেকে, এটা আমাদের সমূল চক্রবৃদ্ধি, এটা থেকে বাদ দেব আসলটা, তাহলে এভাবে পাওয়া যায় চক্রবৃদ্ধি সুদ। তাহলে এখানে x কমন নিলাম, আর এটা যদি সূত্র ভাঙাই তাহলে a² + 2a, এটা পেয়ে যাবো 2ab পেয়ে যাবো, প্লাস b² মানে r² আর 100² হবে কত হবে, 4টা শূন্য হয়ে যাবে, তাই না, এভাবে হবে, ভেঙে দিলাম এটা। আর এখানে x কমন নিয়েছি বলে এটা -1 হবে। তাহলে এখানে দেখো এটা তো কেটে গেল, তাহলে এটা আমাদের থেকে গেল এটা 2r/100 আর প্লাস r² এটা 10,000, 4টা শূন্য, বাস, এটা আমাদের চক্রবৃদ্ধি সুদ। এবার আমরা কী বের করবো, সরল সুদ বের করবো, মানে আইটা বের করবো। তাহলে আইটা দেখো, আই কত, আই হচ্ছে PTR/100, পি আসলটা হচ্ছে আমাদের x, টি হচ্ছে সময় 2 বছর, আর আরটা আমাদের থাকবে, ঠিক আছে। তাহলে এখানে আর থেকে গেল, আর নিচে কত হবে আমাদের 100। তাহলে এটা হয়ে গেল আমাদের সরল সুদ। এবার এদের যে অন্তরটা, তাই না, এবার দেখো শর্ত যেটা তৈরি হবে, ঠিক আছে। তাহলে অতএব আমাদের যেটা হবে চক্রবৃদ্ধি সুদটা আগে লিখবো, এটা আমাদের বড় হয় চক্রবৃদ্ধি সুদটা 2r/100
100 প্লাস আর স্কোয়ার বাই 10,000। এই যে আর সরল সুদটা বিয়োগ দেবো, সরল সুদ আমাদের আছে 2rx বাই 100। ঠিক আছে, এই যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তরটা বলেছে আমাদের, অন্তরটা কি বলেছে, ওই মূলধনের 1/100 অংশ, 1/100 অংশ। ওই মূলধন বলতে কি এক্স, তাহলে এক্সের 1/100 অংশ বলেছে, এটার সঙ্গে সমান বলে দিয়েছে শর্তটা। তাহলে এখান থেকে আমরা সুদের হারটা পেয়ে যাবো, আরের মানটা পেয়ে যাবো, কারণ এক্স তো আমাদের দেখো কেটে গেল। এক্স আমাদের দেখো 3 জায়গায় এক্স আছে, 3 জায়গায় এক্স আছে বলে 3 জায়গায় আমরা এক্স দিয়ে ভাগ করে দিলাম, এক্স কেটে গেল। এবার দেখো এখানে আমরা 100টাও আমরা কাটাতে পারবো, দেখো 100 দিয়ে ভাগ করো, এখানে 100 কাটালাম, আর এখানে 100 কাটলো, এখানে আমাদের 100 থেকে যাবে, বাস এখানে আমাদের থেকে গেলো তাহলে 2r, এখানে আমাদের থাকলো আর স্কোয়ার বাই 100, আর এখানে থাকলো 2r, আর এদিকে থেকে গেলো 1। তাহলে এখানে আমাদের এটা কেটে যাচ্ছে, তাহলে আর স্কোয়ার সমান সমান 100, তাহলে আর এর মান কত, আর এর মান হয়ে গেল 10। তাহলে আমরা দেখো সুদের হারটা পেয়ে গেলাম, অতএব সুদের হার সমান সমান 10%। এটাই আমাদের অ্যান্সার। দেখো 4-এর 2 নম্বরটা বলছে এ ও বি যথাক্রমে 15,000 টাকা ও 45,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 6 মাস পরে বি এর লভ্যাংশ হিসেবে 3,030 টাকা পেল, তাহলে এর লভ্যাংশ কত হবে? আচ্ছা, এই লভ্যাংশ বের করতে বলেছে। আচ্ছা, এখানে দেখো আমাদের কিন্তু 6 মাস পরে, মানে 6 মাস পরে লাভটা নিচ্ছে, তাহলে 6 মাসে মূলধনটা কত হবে, তাদের মূলধনের অনুপাতটা সেটা আমরা বের করব। তাহলে আমরা অঙ্কটা প্রথমে শুরু করব 6 মাস পরে এ ও বি এর 6 মাস পরে এ ও বি এর মূলধনের অনুপাত, তাই না? তা মূলধনের অনুপাতটা দেখো কত হবে, 15,000 ইজটু 45,000 থেকে 0 কেটে দাও, তাহলে আমরা 15 দিয়ে 1:4, 15 3 45, 1:3 পেয়ে গেলাম। ঠিক আছে, এটা আমাদের মূলধনের অনুপাত 6 মাস পরে। আচ্ছা, 6 মাস পরে আমরা না লিখলেও হবে, আমরা লিখব এ ও বি এর মূলধনের অনুপাত। ঠিক আছে, এভাবে করে আমরা বের করতে পারবো। তাহলে এবার দেখো এখানে আমরা এখানে মোট লাভটা আমরা ধরে নিই, কত লাভ হয়েছে, তাহলে লিখব মোট লাভ হয়েছে, এখানে লিখব 6 মাস পর, 6 মাস পর মোট লাভ হয়, 6 মাসে লাভটা নিচ্ছে x টাকা। ঠিক আছে, তাহলে কার লাভ দেওয়া আছে, এখানে আমাদের বি এর লাভটা বলে দিয়েছে, তাহলে বি এর লাভটা আগে বের করব। তাহলে বি এর লাভ হয়, দেখো বি কত আমাদের, বি হচ্ছে 3, তাহলে 3 বাই আনুপাতিক যোগ ইন্টু মোট লাভটা। ঠিক আছে, আর এই লাভটা বলেছে এটা, তাহলে এটা আমরা এর সঙ্গে সমান করে দিলাম, এই যে এটা। তাহলে এখানে দেখো এখান থেকে এক্সের মানে বের করব, তাহলে 3 দিয়ে যদি কাটাকাটি করি, 3 একে 3 0, 3 একে 3 0, তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা বের করে নেব। এক্স কত, 4 দিয়ে গুণ হবে, 4 0 4 0, এটা হচ্ছে আমাদের মোট লাভ। এবার এই লাভ দেখে আমরা বি এর লাভটা বের করব, তাহলে অতএব বি এর লাভ না এর লাভটা বের করব। এই যে এর লভ্যাংশ বের করতে বলেছে, অতএব এর লভ্যাংশ, এর লভ্যাংশ দেখো কীভাবে বের করবো, এ ছিল আমাদের 1, তাহলে 1 বাই আনুপাতিক যোগ 4, আর মোট এই যে লাভটা পেয়ে গেলাম, এই মোট লাভটা এবার গুণ করে দেবো, তো এত টাকা হবে আমাদের এর লভ্যাংশ। তো এখানে 4 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে এটা পেয়ে যাবো 1 0 1 0, তাহলে এর লভ্যাংশ কত, 1,010 টাকা। ঠিক আছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। 4-এর 3 নম্বরটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিয়েস বলতে ভেদ চিহ্ন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে প্রমাণ করো যে এ ভেরিয়েস বি। আচ্ছা, আমরা দেখো এটাকেই আমরা সরল করে আমরা এটা প্রমাণ করে নেব। তাহলে এখানে আমরা প্রথমে কী করব, আমরা ভেদ উঠাবো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে আমরা পাশে বলে দেবো কে এর পরিচয়, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য
ভেদ ধ্রুবক। কে এর পরিচয় কিন্তু পাশে বলে দিতে হবে, ঠিক আছে? কে এর পরিচয় না বললে কিন্তু তোমাদের পরীক্ষার নম্বর কেটে নেবে। আচ্ছা, এবার আমরা দেখো আমরা করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে নিচে নামিয়ে দিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কে। এখানে তো 1 আছে, আমরা 1 নিতে পারবো। আর যোগ ভাগ প্রক্রিয়া লাগাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, লবের সঙ্গে হর যোগ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর লব থেকে, এই যে লবটা আগে লিখি, এটা আমাদের লব, লব থেকে হর বিয়োগ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? এটা লব, এটা হর। তার বাঁদিকে যেভাবে করবো ডান দিকে সেভাবে করব। লবের সঙ্গে হর যোগ আর লব থেকে হর বিয়োগ, এটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে কী কাজ করলাম আমরা? যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। আচ্ছা, তাহলে এবার দেখো এখানে আমাদের বি স্কোয়ার কাটছে, তাহলে উপরে 2a স্কোয়ার, আর নিচে এখানে এ স্কোয়ার কেটে যাবে, তাহলে পাওয়া 2b স্কোয়ার। আর এই যে এই মানটাকে, পুরো মানটাকে আমরা ছোটো হাতের আমরা এম নিয়ে নিলাম, ঠিক আছে? এখানে পাশে লিখে দেবো এম সমান সমান কে প্লাস 1 আর কে মাইনাস 1। এটা হচ্ছে অশূন্য, এরা শূন্য হবে না। আচ্ছা, এটা নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার দেখো 2 2 কেটে দিলাম। তাহলে এখানে আমরা এ বাই বি যদি স্কোয়ারটা যদি উঠাই, তাহলে প্লাস মাইনাস রুট ওভার এম হয়। তাহলে এ বাই বি, এটাকে আমরা পুরোটাকে কী ধরলাম? পুরোটাকে ছোটো হাতে এন ধরে নিলাম, এ মানটাকে। তাহলে এখানে এন সমান সমান বলে দিলাম প্লাস মাইনাস রুট ওভার এ, ঠিক আছে? এটাকে বলা হয় অশূন্য ধ্রুবক, যেটাকে অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। এখানে আমরা লিখে দিই এটা, এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো সব অশূন্য ধ্রুবক, শূন্য হবে না, শূন্য হলে তো মানটা পাওয়া যাবে না, অশূন্য ধ্রুবক। এখানে ভেদ লিখবো না, কারণ এখানে ভেদ নাই, ঠিক আছে? ভেদ আমাদের প্রথমে ভেদ উঠিয়ে যে ধ্রুবকটা পেলাম সেটাকে বলা হয় অশূন্য ভেদ ধ্রুবক, আর এগুলো ধ্রুবক। এবার এখান থেকে দেখো আমরা এ সমান সমান এন বি পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এ ভেরিয়েস বি, ঠিক আছে? কারণ দেখো আমার ভেরিয়েস করলে পর ইকুয়াল আর ধ্রুবকটা উঠে যাবে, তাহলে এ ভেরিয়েস বি। দেখো আমাদের কিন্তু প্রমাণটা মিলে গেছে। তাহলে আমরা এখানে লিখে দেবো প্রুভড। এবার দেখো 4 নম্বর প্রশ্নটা, এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান সমান কে ইন্টু 2x মাইনাস 1 সমীকরণের বীজদের সমষ্টি ও গুণফল সমান হলে কে এর মান কত? আচ্ছা, এটা দেখার সমীকরণের অঙ্ক দেওয়া আছে, আমরা প্রথমে দেখার সমীকরণটা সাজিয়ে নিই। তাহলে এক্স স্কোয়ার এক্স, আচ্ছা এটা দেখো আমরা যেটা বাঁদিকে নিয়ে আসি, তাহলে কে দিয়ে গুণটা হয়ে গেলে 2kx, এটা প্লাস হয়ে যাবে কে সমান সমান 0। এক্স স্কোয়ার মাইনাস, এটা মাইনাস কমন নিলাম, তো এটা হবে 1 প্লাস 2k, ঠিক আছে? মাইনাস কমন আর এক্স কমন, আর এখানে আমাদের কেটা থেকে গেল, এটা হচ্ছে ধ্রুবক। এবার এখানে কি করব? বীজ দিয়ে সমষ্টি বের করব। তাহলে অতএব বীজ দ্বয়ের সমষ্টি। দেখো বীজ দিয়ে সমষ্টির সূত্র কি? মাইনাস বি বাই এ, ঠিক আছে? বি হচ্ছে এক্সের সহগ, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, তাহলে মাইনাস বি কত? এখানে বি হচ্ছে আমাদের, দেখো বিটা আছে এটা মাইনাস 1 প্লাস 2k, ঠিক আছে? এটা আমাদের কিন্তু বি মাইনাস দিয়ে বিটা আছে, যদি মাইনাস আছে। আর এ কত আমাদের? এ 1, তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস 2k, ঠিক আছে? মাইনাস মাইনাসে প্লাস। এবার বীজ দুয়ের গুণফল বের করি, তাহলে এবং বীজ দ্বয়ের গুণফল, বীজ দুই গুণফলের সূত্র সি বাই এ, হ্যাঁ না? সি হচ্ছে ধ্রুবক, সংখ্যাটাকে সি বলে। তাহলে সি এখানে কত? কে, আর এ তো 1, তাহলে আমরা পেয়ে গেলাম কে। এবার দেখো বীজ দুয়ের সমষ্টিটার গুণফলটা সমান বলে দিয়েছে, তাহলে অতএব দিয়ে আমরা বলতে পারবো 1 প্লাস 2k সমান সমান কত? কে। তাহলে এখান থেকে কে এর মানটা বের করলে অ্যান্সার। তাহলে এখানে দেখো আমাদের এখানে দেখতে পাচ্ছি এদিকে কে বিয়োগ হয়ে কে হয়ে যাবে, 2k থেকে কে বিয়োগ হবে, আর 1টা ওদিকে গেলে পরে -1, তাহলে এটাই আমাদের অ্যান্সার। এবার 5 প্রশ্নটা বলছে, দেখো প্রদত্ত চিত্র থেকে এক্স ও ওয়াইয়ের মান নির্ণয় করো। আমাদের ছবিটা দেওয়া আছে প্রশ্নে, এখান থেকে এক্স এর মানটা ওয়াইয়ের মানটা বের করতে বলেছে। এটা যে এক্স কোণ ওয়াই কোণ, এটা 30 ডিগ্রি দেওয়া আছে, এটা 120 ডিগ্রি দেওয়া আছে। এবার দেখো এই কোণটা আমাদের বৃত্তস্থ কোণ, আর এই বৃত্তস্থ কোণের সাপেক্ষে এই কোণটা আমরা পেয়ে যাবো কত? কেন্দ্রস্থ কোণটা। তাহলে আমরা দেখো আমরা এই কেন্দ্রস্থ কোণটা আমরা পেয়ে যাচ্ছি কত?
এই ডবল হয়ে যাবে আমাদের, ডবল করলে কত হবে 240 ডিগ্রি। এটা আমরা লিখে দেখাই তোমাদের। তাহলে আমরা বলবো অ্যান্সার প্রথমে দিয়ে দিলাম, যেহেতু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে অতএব দেখো এই কোণটাকে আমরা প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ বলতে পারবো। অতএব প্রবৃদ্ধ, ঠিক আছে, যে কোণ 180 ডিগ্রির চেয়ে বড় তাকে প্রবৃদ্ধ বলবো। প্রবৃদ্ধ কোণ এওসি, তাই না? প্রবৃদ্ধ বলতে এদিক কাটা বোঝাচ্ছে, আর শুধু এওসিটা ওদিক কাটা বোঝাচ্ছে। তাহলে প্রবৃদ্ধ এওসিটা আমরা পেয়ে যাব 2 কোণ এবিসি। এখানে কিন্তু একই চাপ আছে, একই চাপ এসি চাপের উপরই প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণটা, আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণটা এবিসি। তাহলে এর মান তো হচ্ছে আমাদের 120 ডিগ্রি, তাহলে গুণ করে পেয়ে যাব 240 ডিগ্রি। ঠিক আছে, আমরা এই কোণটা পেয়ে গেলাম। আচ্ছা, এই কোণে পেয়ে গেলে আমরা এই কোণটা পেয়ে যাবো, এক্সের মানটা পেয়ে যাবো, ঠিক আছে, এই মানটা পেয়ে যাবো। কারণ দেখো পুরোটা আমাদের কত 360 ডিগ্রি, যেহেতু একটা বৃত্ত, খেয়াল করো পুরো এক বৃত্ত কত হয় 360 ডিগ্রি। তো 360 ডিগ্রি থেকে 240 ডিগ্রি বাদ দিলে আমরা কোনটা, আমরা এওসি পেয়ে যাব। তাহলে অতএব আমরা পেয়ে যাচ্ছি এওসিটা, ঠিক আছে, এওসি যেটা আমার এক্স আছে, এওসিটাকে এক্স বলবো, এক্সের মান পেয়ে যাব। তাহলে এক্সের মানটা পাবো 360 ডিগ্রি থেকে 240 মাইনাস, তাহলে দেখো বিয়োগ করো, এটা 0, এটা 2 আর এটা 1, 120 ডিগ্রি পেয়ে গেলাম। এটা একটা অ্যান্সার পেলাম। এবার আমাদের বের করতে হবে এই কোণটা, ওয়াই কোণটা। তাহলে আমরা এটাতে পেয়ে গেলাম 120 ডিগ্রি। এবার দেখো এটা তো চতুর্ভুজ, তাই চতুর্ভুজের 4টি কোণের যোগফল হয় 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে এই 3টা কোণের যোগফল বাদ দেবো, ওয়াই কোণটা পেয়ে যাব। তাহলে আমরা বলতে পারবো চতুর্ভুজ এ ও সি বি থেকে, এখান থেকে কি বলতে পারবো যে কোন কোণটা বের করবো, আমরা কোণ বের করছি ওসিবি, যেটা আমাদের ওয়াই কোণটা। এই কোণটা কত বের হবে 360 ডিগ্রি থেকে 3 জনের যোগফল বাদ দেব, মানে 120 ডিগ্রি যোগ 30 ডিগ্রি যোগ 120 ডিগ্রি, 360 ডিগ্রি, এদের যোগ করা পেয়ে গেলাম 0, 2 3 5, 5 আর এদিকে 2 7, 70, আর হাতে নাই কিছু, এদিকে 1 আর এদিকে 1 2, 270 ডিগ্রি। এটা বিয়োগ করো, এটা বিয়োগ করে আমরা পেয়ে যাব 0 আর 7 করে দিলে 16, এটা হবে 9, তাহলে 90 ডিগ্রি। দেখো তাহলে ওয়াই কোণটা কত পেলাম 90 ডিগ্রি, এটা আমাদের একটা অ্যান্সার। তাহলে এখানে বসিয়ে দিই, তাহলে এর মানটা আমরা যেটা পেলাম, এই কোণটা কত পেয়ে গেলাম, এটা আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এক্সের মান পেলাম 120 ডিগ্রি, আর ওয়াইয়ের মানটা আমরা পেলাম 90 ডিগ্রি। ঠিক আছে, এটা একটু লিখে দিই, এখানে এক্স, অতএব এখানে এক্স, আর অতএব এটা হচ্ছে আমাদের কত ওয়াই। এই যে 6এর প্রশ্নটা বলছে ত্রিভুজ এবিসি এর ডি সমান্তরাল বিসি, এডি সমান সমান এক্স আছে, বিডি সমান সমান এক্স প্লাস 3, এর মানটা আছে এক্স মাইনাস 2, আর ইসি বলেছে এক্স মাইনাস 4 হলে এক্সের মান নির্ণয় করো। আচ্ছা, ত্রিভুজ এবিসি ছবিটা আমরা আঁকছি, দেখো এই যে দেখো আমাদের ত্রিভুজ এবিসি আমরা তৈরি করলাম। হ্যাঁ, আমাদের যেটা বলেছে ডি সমান্তরাল, ডি দেখো এটা আমাদের ডি তৈরি করলাম এখানে, এই যে আমাদের ডি, ওকে। আর আমাদের বলেই দিয়েছে ত্রিভুজ এবিসি এর ডি সমান্তরাল, যেহেতু লিখবো আমরা অ্যান্সার, যেহেতু ডি সমান্তরাল বিসি, তাহলে অতএব থ্যালাসের একটা উপপাদ্য আছে, থ্যালাসের উপপাদ্য থেকে পাই। থ্যালাসের উপপাদ্য থেকে পাবো আমরা, দেখো কীভাবে পাবো, এডি, ঠিক আছে, এডি বাই ডিবি, ঠিক আছে, এই দুটো পর অনুপাতটা সমান সমান হবে এই বাই ইসি, ঠিক আছে। এটা আমাদের থ্যালাসের উপপাদ্য আছে। যদি ডি সমান্তরাল বিসি হয়ে যায়, তাহলে এই দুটো বাহুর যে অনুপাতটা আর এই দুটো বাহুর অনুপাতটা কি হবে, আমাদের সমান হবে। তাহলে মানগুলো আমরা বসিয়ে দেব। এডির মান হচ্ছে আমাদের এক্স, বিডির মান হচ্ছে এক্স প্লাস 3, আর এর মান হচ্ছে এক্স মাইনাস 2, আর ইসির মান আছে এক্স মাইনাস 4। এখান থেকে সমাধান করে আমরা এক্সের মান পাবো। তাহলে এস স্কোয়ার মাইনাস 2x
প্লাস 3x মাইনাস 6 সমান এস স্কোয়ার মাইনাস 4x। এস স্কোয়ার কেটে দিলাম, এটা এক্স আর এটা প্লাস 4x করে দিলাম, 6টা ওদিকে গেলে 6, তাহলে এটা হয়ে গেল কত আমাদের 5x 6। তাহলে এখান থেকে এক্সের মানটা আমরা পেয়ে গেলাম 6/5, তাহলে 6/5 এটাই আমাদের অ্যান্সার। দেখো 7 প্রশ্নটা বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস যদি এবিসিডি বিস্তৃত চতুর্ভুজ কোণ এডিসি 110 ডিগ্রি হয় তাহলে তবে কোণ বিওসি এর মান নির্ণয় করো। আচ্ছা, আমরা প্রথমে ছবি আঁকবো। আমাদের এটা হচ্ছে বৃত্ত আর ব্যাস এবি বলেছে, তাহলে আমরা এই যে একটা ব্যাস তৈরি করলাম, এখানে ও কেন্দ্রবিন্দু আর এবি আমাদের ব্যাস। এবার বিস্তৃত চতুর্ভুজটা তৈরি করব। এই যে আর এই যে, তাহলে এ বি এখানে সি দিলাম, এখানে ডি দিয়ে দিলাম, তাহলে এ বি সি ডি বিস্তৃত চতুর্ভুজ, এ বিটা ব্যাস। আর এখানে দেখো এডিসি মানে এই কোণটা আমাদের মান দেওয়া আছে 110 ডিগ্রি, আর বিওসির মান বের করতে বলেছে বিওসি, তাহলে আমাদের এটা যোগ করতে হচ্ছে বিওসি, তাহলে এই কোণটা আমাদের বের করব। দেখো এই কোণটা আমরা কী করে পাবো? আচ্ছা দেখো, এটা আমাদের এটা জানা আছে, তাহলে আমরা বি কোণটা পেয়ে যাব। এই যে বিস্তৃত চতুর্ভুজে বিপরীত কোণগুলি সম্পূরক হয়। আমরা এখানে অ্যান্সার দিয়ে লিখব যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। ঠিক আছে, এটা আমাদের কিন্তু উপপাদ্য আছে, বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, মানে বিপরীত কোণগুলি যে যোগফলটা 180 ডিগ্রি হয়, তাহলে আমরা বি কোণটা পেয়ে যাব। তাহলে অতএব এর নামটা আমরা ওবিসি বললাম। তাহলে এটা হবে 180 ডিগ্রি মাইনাস এটা 110 ডিগ্রি, তাহলে এটা কতভাবে বিয়োগ করি আমরা 70 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এটা পেয়ে গেলাম আমরা 70 ডিগ্রি। এবার দেখো এই যে ওবি আর ওসি সমান, এটা তো হচ্ছে ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ওবি সমান সমান ওসি, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধের জন্য এরা সমান। তাহলে দেখো দুটো বাহু সমান হলে দুটো কোণ সমান হয়ে যায়, এই কোণটা সমান হবে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ওবিসি সমান সমান আর ওসিবি, এই দুটো কোণ সমান, এটার সঙ্গে এই কোণটা সমান। তাহলে এটা 70 ডিগ্রি হলে এটা কত হবে 70 ডিগ্রি, তাহলে আমরা এটা 70 ডিগ্রি পেয়ে গেলাম। এবার আমরা পেয়ে যাব দেখো ত্রিভুজ থেকে এই কোণটা, মানে বিওসি ত্রিভুজ থেকে আমরা বিওসি কোণটা পাবো, যেহেতু দুটো কোণ জানা হয়ে গেছে। তাহলে ত্রিভুজ বিওসি থেকে তাহলে ত্রিভুজ বিওসি থেকে পাই, ঠিক না? তাহলে ত্রিভুজ দেখো কোন কোণটা দরকার আমাদের, কোণ বিওসি হবে কত 180 ডিগ্রি থেকে 70 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি পেয়ে যাচ্ছে আমরা। এবার আমরা এটা দুটো কোণ যোগ করব, 70 আমরা যোগ করলে পেয়ে যাবো 140 ডিগ্রি, আর 180 থেকে 140 বিয়োগ করো আমরা পেয়ে যাবো কত 40 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে কোণ বিওসির মানটা আমরা পেয়ে গেলাম 40 ডিগ্রি, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এই কোণটা পেলাম, এটা পেয়ে গেলাম আমরা কত 40 ডিগ্রি পেয়ে গেলাম। তো এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। দেখো আমরা 8এর প্রশ্নটা চলে আসলাম। 8এর প্রশ্ন বলছে যদি আলফার মানটা 0 কিংবা 90 ডিগ্রির মধ্যে বলেছে, মানে আলফার মানটা হবে 0 চেয়ে বড় আর 90 ডিগ্রির চেয়ে ছোটো, এভাবে আলফার পরিচয় আছে, তাহলে 4 কোসেক স্কোয়ার আলফা প্লাস 9 সাইন স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মানটা নির্ণয় করতে বলেছে, সর্বনিম্ন সবচেয়ে ছোটো মানটা। তা দেখো আমরা কীভাবে বের করবো এর সর্বনিম্ন মানটা। আমরা অ্যান্সার দিয়ে শুরু করলাম, আমরা লিখলাম 4 কোসেক স্কোয়ার আলফা আর 9 সাইন স্কোয়ার আলফা লিখলাম। আমরা কি করব, আমরা এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তৈরি করছি, তাহলে 2 কোসেক স্কোয়ার দেবো না, এখানে কোসেক আলফা তার স্কোয়ার করলাম প্লাস 3 সাইন আলফা তার হোল স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এই সূত্রটা আমরা লিখব 2 কোসেক আলফা এ মাইনাস বি 3 সাইন আলফা হোল স্কোয়ার প্লাস 2ab, এ বলতে হচ্ছে 2 কোসেক আলফা
আর বি হচ্ছে 3 সাইন আলফা। ঠিক আছে, এটা আমাদের সূত্র। এখানে দেখো এগুলো তো ডটগুলো গুণ, কসেক আলফা সাইন আলফা পাশাপাশি কেটে যায়, কারণ আমরা কী জানি সাইন আলফা সমান 1 বাই কসেক আলফা, তার কসেক আলফা কেটে যাবে উপর নিচ। এবার দেখো আমরা এই মানটাকে আমরা কী করব, এই মানটাকে আমরা ছেড়ে দেবো। এই মানটা কিন্তু 0 কিংবা 0 চেয়ে বড় আছে। ঠিক আছে, তাহলে এই মানটা যদি আমরা ছেড়ে দিই তাহলে আমাদের কী হবে, এটা হয় এর সমান হবে, না হলে এটা কী হবে, বড় হয়ে যাবে। তাহলে আমরা এটা যদি 0 কিংবা 0 চেয়ে বড় হয় তাহলে এই মানটা হয়ে যাবে এর সমান হবে, নাহলে এর চেয়ে বড় হবে। এটা দেখো কত, 2 দিয়ে 4 আর 4 3 12, এটা 12 আসছে। ঠিক আছে, তাহলে এখানে পাশে বলবো যেহেতু 2 কসেক আলফা মাইনাস 3 সাইন আলফা, এই যে মানটা, এই যে হোল স্কয়ার মানটা, কোনো রাশির যে বর্গটা কি হয় 0 হবে, নাহলে 0 চেয়ে বড় হবে। এরা দুজন সমান হয়ে গেলে 0, আর দুজন অসমান হলে কী হবে, 0 চেয়ে বড় মান পাবা। যেহেতু বর্গ নেগেটিভ মান পেলেও এখানে স্কোয়ারের জন্য ওটা পজিটিভ হয়ে যাবে, তাহলে হয় 0 হবে, নাহলে 0 চেয়ে বড় হবে। এটা তোমাদের জানতে হবে। তাহলে দেখো এটা যখন একটা মান লিখলাম না, তাহলে নিশ্চয়ই এটা কী হবে, এদিক কাটা ছোটো হয়ে যাবে, এদিক কাটা বড় হয়ে যাবে, তাই না? একটা মান বাদ চলে যাচ্ছে, তাহলে তার জন্য এটা দেখো বড় দেখাচ্ছে। আর যদি এটা 0 হয়ে যায় তাহলে 0 হওয়া মানে কি, তাহলে নিশ্চয়ই সমান ছিল, তাহলে সমান হতে পারে। তাহলে এই মানটা কী হবে, 12 কিংবা 12 চেয়ে বড়। তাহলে এর যে সর্বনিম্ন মান দেখো, সবচেয়ে ছোটো মান কিন্তু 12, কারণ 12 চেয়ে আর ছোটো হবে না, হয় 12 হবে, নাহলে 12 চেয়ে বড় হবে। এটা তো এটাই বোঝায়, তাই না? আমি এখানে আবার লিখে দিচ্ছি, দেখো বাদি 4 কসেক স্কোয়ার আলফা প্লাস 9 সাইন স্কোয়ার আলফা। এটা আবার তোমাদের বলি আমি, এর মানটা হয় 12 হবে কিংবা 12 চেয়ে বড় হবে, এটাই কিন্তু বোঝায় যে গ্রেটার অর ইকুয়াল 12, তাই না? তাহলে হয় 12 হবে এর মানটা, নাহলে 12 চেয়ে বড় হবে। তাহলে সবচেয়ে মানটা ছোটো মানটা কিন্তু 12, এর চেয়ে কিন্তু ছোটো মান পাবো না। 12 চেয়ে বড় মান পেতে পারি কিন্তু ছোটো মান পাবো না। এই জন্য বলা হয় যে এত এর সর্বনিম্ন মানটা আমরা কত পেলাম, 12 পেয়ে গেলাম। তা লিখে আমরা পুরোটা এটাই লিখে দিচ্ছি, কসেক স্কোয়ার আলফা 9 4 কসেক স্কোয়ার আলফা 9 সাইন স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান কত পেলাম আমরা, সর্বনিম্ন মানটা পেয়ে গেলাম 12। তো এই ছিল আমাদের অ্যান্সারটা। দেখো 9 প্রশ্নটা আছে সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস, এখানে ডট ডট সবগুলো দেয়নি, সাইন স্কোয়ার 80 ডিগ্রি এর মান কত। আচ্ছা আমরা করব কি, আমরা সবগুলো লিখি, সাইন স্কোয়ার 10 ডিগ্রি সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 40 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 50 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 70 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 80 ডিগ্রি। ঠিক আছে, এতগুলো মান আছে। আচ্ছা এই দুটো মান যে লক্ষ্য করো, এই মানটা আর এই মানটা, এদের মান তো জানি আমরা। তাহলে আমাদের দেখো এই যে সাইন স্কোয়ার 10 ডিগ্রি আমাদের রেখে দিলাম প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি রেখে দিলাম, আর এর মানটা তো 1 বাই কত, সাইন স্কোয়ার 1 বাই, আচ্ছা এর মানটা হয়ে গেল 1/2 তার হোল স্কোয়ার, আর এখানে এই মানটা আমরা রেখে দিচ্ছি সাইন স্কোয়ার। ঠিক আছে, হ্যাঁ সাইন স্কোয়ার 40 ডিগ্রি রেখে দিলাম। এবার এদেরকে চেঞ্জ করব, এদেরকে আমরা লিখব সাইন স্কোয়ার, দেখো 50কে লিখব 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, এটা আমরা লিখতে পারবো। ঠিক আছে, আর সাইন, এই যে সাইন 60 ডিগ্রি আছে এর মানটা আমরা জানি, এটা হচ্ছে √3/2 তার হোল স্কোয়ার। আর এটা দেখো সাইন 70 ডিগ্রি লিখবো আমরা, সাইন স্কোয়ার দিব 70 ডিগ্রি লিখবো 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। ঠিক আছে, আর একটা আছে প্লাস সাইন, আর 80 ডিগ্রি লিখবো আমরা সাইন স্কোয়ার, এটা লিখবো 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি। দেখো সাইন 10 ডিগ্রি, ঠিক আছে, সাইন স্কোয়ার আছে, এটা স্কোয়ারটা ছুটে গেছে, তাহলে সাইন স্কোয়ার 10 ডিগ্রি। আচ্ছা এখানে দেখো এটা যদি আমরা বলি, এটা আমরা কোথাও পাবো, এটা কিন্তু আমরা পাবো কস স্কোয়ার 10 ডিগ্রি পাবো, তাহলে প্লাস কস স্কোয়ার 10 ডিগ্রি, এটাকে আমরা এর পাশে লিখলাম। তারপর দেখো সাইন স্কোয়ার 20 ডিগ্রি, আর এটা দেখো, এটা তোমরা দেখো এটা কস স্কোয়ার 20 ডিগ্রি পাবা, পুরো কোণের সূত্র, তো এটা হবে কস স্কোয়ার 20 ডিগ্রি।
তারপরে আছে সাইন স্কোয়ার 40 ডিগ্রি প্লাস, এবার এটাকে দেখো এই জায়গাটা দেখো, এটা আমরা কত পাবো, কস স্কোয়ার 40 ডিগ্রি পাবো, তাহলে কস স্কোয়ার 40 ডিগ্রি। আর এই মানটা দেখো 1/4 ছিল এটা, এই যে, আর এই মানটা আমরা প্লাস দিয়ে এই মানটা লিখবো 3/4। আচ্ছা, এবার দেখো এর মান 1, এরও মান 1 আর এরও মান 1, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়, তাহলে 1 + 1 + 1, তিনটা মানে আমরা 1 1 পেয়ে গেলাম। আর এদের যোগফলটা কত হবে, এদের যোগফলটা দেখো ভগ্নাংশে যোগবিয়োগ করো, লসাগু 4 আর এদিকে 1 + 3, 1 + 1 + 1, আর এদিকে 4/4, এদিকে তো 3, আর এটা 4 4 কেটে তো 1, তাহলে আমরা কত পেয়ে গেলাম, 4 পেয়ে গেলাম। তাহলে অ্যান্সারটা হয়ে গেল আমাদের 4। দেখো 10এর প্রশ্নটা বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 539 ঘনসেমি, শঙ্কুটির লম্ব উচ্চতা মানে উচ্চতা যেটা শঙ্কুর উচ্চতা যদি ব্যাসার্ধের 12 গুণ হয় তবে উচ্চতা কত। আচ্ছা, আমাদের দেখো ব্যাসার্ধের 12 গুণ বলেছে, তাহলে শঙ্কুর ব্যাসার্ধ আমরা ধরে নিই। অ্যান্সার ধরি শঙ্কুর ব্যাসার্ধ, ঠিক আছে, শঙ্কুর ব্যাসার্ধ, শঙ্কুর বলতে ভূমির ব্যাসার্ধ হয়, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ, ব্যাসার্ধ কিন্তু ভূমিরই হয়। আচ্ছা, শঙ্কুর ব্যাসার্ধ আমরা কত নিলাম, আর নিয়ে নিলাম, ঠিক আছে, আর সেমি নিয়ে নিই, আর সেমি। এবার দেখো তাহলে অতএব শঙ্কুর আমরা উচ্চতা পেয়ে যাব, যেহেতু ব্যাসার্ধের 12 গুণ বলেছে, তার শঙ্কুর উচ্চতা কত হবে, 12 আর। তাহলে অতএব শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তনের সূত্র কি জানি আমরা, 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর হচ্ছে 12 আর স্কোয়ার, সরি এটা কিন্তু আর নয়, আর তো আমাদের আরই আছে, পাই আর স্কোয়ার এইচ, এইচ হচ্ছে 12 আর, এত ঘন সেমি। তাহলে এখানে 3 4 12 কাটলাম আমরা, আর এটা পেয়ে যাচ্ছি কত, এখানে আমরা পেয়ে যাচ্ছি 4 আর কি পেয়ে গেলাম, এত ঘন সেমি। এবার দেখো এই মানটা আমাদের আবার, সরি এখানে পাই আছে, পাইটা লেখা হয়নি, তাহলে 4 পাই আর কিউ ঘন সেমি, আর এই মানটা আমাদের আবার দেওয়া আছে এটা, তাহলে অতএব 4 পাইয়ের মানটা আমরা বসিয়ে দিই, পাই হচ্ছে 22/7 আর কিউ, এটা সমান কত বলেছে 539। তাহলে এখান থেকে আরের মানটা বের করব। আচ্ছা দেখো আরের মানটা আমরা পাবো, আর কিউব যদি এদিকে রেখে দিই, 539 ইন্টু 1/4 ইন্টু 7/22। এবার আমরা করব কাটাকাটি, দেখো আমরা করছি কত দিয়ে, আমরা 11 দিয়ে করছি, 11 দিয়ে 22, আর এখানে 11 4 44, আর এখানে 9 চলে আসবে, তাহলে 11 9 99, এই যে পেলাম। তাহলে আর কিউব আমরা কত দেখতে পাচ্ছি, এদিকে 49কে 7 ইন্টু 7 7 করলাম, আর এদিকে 2 ইন্টু 2 ইন্টু 2 পেয়ে যাচ্ছে, দেখো 4 2 ইন্টু 2 আর 2, তাহলে এখান থেকে দেখো আরের মানটা কত পেয়ে যাবো, 3টা 7-এর জন্য একটা 7 ঘনমূল যেটা, আর 2টো 2-এর জন্য একটা 2, তাহলে আর পেয়ে গেলাম 7/2। আমাদের বের করতে বলেছে উচ্চতা, তাই না, তাহলে আমরা লিখব অতএব শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা কত ছিল, শঙ্কুর উচ্চতা আমরা পেয়েছিলাম এই যে 12 আর, তাহলে 12 আর হচ্ছে আমাদের কত 7/2, তাহলে এখানে কাটাকাটি করো, 2 6 12, তাহলে 6 7 42 সেমি, তাহলে এটাই আমাদের অ্যান্সার। দেখো 11 নম্বর প্রশ্নটা বলছে 21 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে কত লিটার জল অপসারিত হবে। দেখো আমাদের কি ছিল, আমাদের একটা গোলক আছে, তাই না, এই গোলক জলে সম্পূর্ণভাবে ডুবাবে। ধরো একটা বালতি আছে, এই যে এখানে পুরো জল ভর্তি আছে, বালতিতে জল ভর্তি আছে, এখানে একটা গোলক ডুবাবে, এই যে গোলকটা, তো এই গোলকটা যে ডুবাবে তার জল কিন্তু পড়বে, ঠিক আছে, পুরো ভর্তি আছে বালতি জলে। তো দেখো কতটা জল পড়বে এখানে, যেহেতু বালতির মধ্যে একটা গোলক, তাই না, একটা বড় লোহার বল গোলক, সেটা যদি জলের মধ্যে যদি ছেড়ে দেওয়া যায়, ডুবিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু জল কিন্তু কি উপচে পড়ে যাবে, তাই না, কতটা জল পড়বে, গোলকের যতটা আয়তন ততটাই কিন্তু জল পড়বে। তাহলে কতটা জল পড়ছে দেখো, কতটা জল অপসারিত হবে, গোলকের আয়তন যতটা, গোলকের আয়তনটা যদি আমরা বের করতে পারি, তো সেই আয়তন অনুযায়ী কিন্তু জলটা কী হবে, অপসারিত হবে, মানে বাইরে বের হবে, পড়ে যাবে। তাহলে আমরা এখানে গোলকের আয়তন বের করবো, গোলকের আয়তন বের করলে অ্যান্সার হয়ে যাবে।
তাহলে দেখো গোলকের আয়তনের আমরা সূত্র জানি, গোলকের ব্যাস তো এখানে দেওয়া আছে, তাহলে আমরা গোলকের ব্যাসার্ধ পেয়ে যাব। গোলকের ব্যাসার্ধ পাবো, দেখো ব্যাস আছে 21, 21কে 2 দিয়ে ভাগ করো, এটা আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম। এত সেমি, ডেসিমি আছে এককটা, ডেসিমি, তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার গোলকের আয়তনে চলে যাবো। গোলকের আয়তন, গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব, আর হচ্ছে আমাদের 21/2 তার কিউব ঘন ডেসিমি। 4/3 পাই হচ্ছে 22/7, আর এটাকে আমরা 3 বার লিখে নেব, কিউব আছে ঘন ডেসিমি। আচ্ছা কাটো, 7 3 21, এখানে 2 11, আর 4 আর 2 2 আছে 4, আর এখানে 3 3 কেটে দাও, তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো 11 ইন্টু আর 21 21 গুণ করলে 441 পাবা, 441, আর এটা আমরা গুণ করি, 11কে 11, 11 4 44, তাহলে 45, আবার 11 4 44, 44 আর হাতে ছিল 4, 44 4 কত 48, ঠিক আছে। এত ঘন ডেসিমি, এত ঘন ডেসিমি। দেখো আমরা জানি 1 ঘন ডেসিমি সমান 1 লিটার, তাহলে এত ঘন ডেসিমি সমান কত হবে, 1 লিটার, এত লিটার হবে 48 51 লিটার, লিটার। এখানে লিখো যেহেতু 1 ঘন ডেসিমি, ডেসিমি সমান 1 লিটার, ঠিক আছে, তোমাদের এটা জানতে হবে। তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে গেছি। তাহলে কত লিটার জল অপসারিত হবে, তাহলে আমরা অতএব লিখে দেব 48 51 লিটার জল অপসারিত হবে, অপসারিত হবে। দেখো আমরা চলে এসেছি 4-এর 12 নম্বরটা, আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্নে চলে এসেছি আমরা। তো দেখো আমি সবগুলো তোমাদের করিয়ে দিলাম, আর আজকে তোমাদের মডেল 21টা করালাম। আমি কিন্তু তোমাদের দিয়ে দিলাম মডেল সেট 12 থেকে 21, তাই না, 12 থেকে 21 আমার দেওয়া হয়ে গেছে। যারা ভিডিওগুলো দেখতে চাও আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে দেখো, পরপর ভিডিওগুলো দেওয়া আছে তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচার থেকে মডেল সেট, ঠিক আছে। আমি 12 থেকে 21 দিয়ে দিলাম। এরপরে যে চালু হবে তোমাদের যেটা বললাম, আমি বিভিন্ন স্কুলে যে টেস্ট পরীক্ষার যে অঙ্ক কোশ্চেনগুলো জোগাড় করে আমি তোমাদের সেখান থেকে ক্লাসগুলো দিতে থাকবো, তাই না, যতদিন না আমাদের টেস্ট পেপারগুলো বের হয়, তাই না। তো চলো আজকের আমরা 12 নম্বর অঙ্কটা দেখে নেব, লাস্ট অঙ্ক। তা 12 নম্বর অঙ্কটা বলছে 31টি সংখ্যার গড় 50, যদি প্রথম 16টি সংখ্যার গড় 46 এবং শেষ 16টি সংখ্যার গড় 53 হয়, তবে 16তম সংখ্যাটি কত হবে। আচ্ছা এখানে দেখো আমরা প্রথমে কীভাবে বের করবো অঙ্কটা। আচ্ছা 31টি সংখ্যার গড় বলেছে, তা আমরা প্রথমে লিখব 31টি সংখ্যার মোট বের করব, সংখ্যার মোট। তাহলে মোট কত হবে, 31 ইন্টু 50, 5 দিয়ে গুণ করবো, 5 একে 5, 5 × 15, তাহলে এটা আমরা পেয়ে গেলাম 1550, 1550। এবার দেখো প্রথম 16টি সংখ্যার গড় দেওয়া আছে, তা আমরা প্রথম 16টি সংখ্যার মোট বের করব। তাহলে কত হবে, আমাদের 16 সঙ্গে গুণ হবে 46, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা 16 46 গুণ করব, 16 আর 46 গুণ করবা, তোমরা দেখবা 700 কত পাবা, 36 পেয়ে যাবা, এত। আর শেষ 16টি আবার বলেছে, শেষ 16টি সংখ্যার মোট। তাহলে শেষ 16টি দেখো, শেষ 16টি সংখ্যার গড় বলেছে কত, 53, তাহলে 16 সঙ্গে 53 গুণ করো, মোটটা পেয়ে যাবো আমরা। আচ্ছা এখানে দেখো এখানকার গুণফলটা তোমরা 848 পাবা, 848, ঠিক আছে। আচ্ছা এবার আমরা কি করব, যে এটা আমাদের বের করতে বলেছে, এই যে 16তম সংখ্যাটি আমাদের বেরিয়ে আসবে, দেখো অতএব 16তম সংখ্যাটি, সেই 16তম সংখ্যাটি আমরা পাবো সমান সমান। আচ্ছা এই যে দেখো প্রথম 16টি সংখ্যার যে মোটটা পেয়েছি আর শেষ 16টি সংখ্যার মোটটা আমরা যোগ করব। তাহলে আমরা দেখো এখানে লিখব 736 + 848,
ঠিক আছে, প্রথম 16টি সংখ্যার মোটটা আর শেষ 16টি সংখ্যার মোটটা আমরা এদের যোগফল থেকে আমরা বাদ দিব যে 31টি সংখ্যার যে মোট ছিল সেটা আমরা বাদ দিয়ে দেবো। এভাবে যদি আমরা বিয়োগফলটা দেখাই তাহলে আমরা 16তম সংখ্যাটি পেয়ে যাবে, এটা মনে রাখবা তোমরা। তাহলে এখানে দেখো এদের যোগফলটা আমরা কত পাবো, এদের যোগফলটা পাবো 1584, 1584 পেয়ে যাবো। আর এদিকে ছিল আমাদের 1550। তাহলে এখানে তুমি বিয়োগটা করো, এই বিয়োগটা হয়ে যাবে আমাদের, দেখো এটা 4 নেমে যাবে আর 5 কত দিলে 8, 3 দিলে, তাহলে আমরা পেয়ে গেলাম কত 34। তাহলে এই 34 আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমরা ক্লাসগুলো মন দিয়ে দেখো, আমি কিন্তু আস্তে আস্তে করালাম যেন সবারই সুবিধা হয়, সবাই যেন অঙ্কগুলো বুঝতে পারে বলে আমি ক্লাসগুলো অত তাড়াহুড়ো করে করাই না। তো তোমরা মন দিয়ে ক্লাসগুলো দেখো। যারা নতুন আছো আমার চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো, এবং যদি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, ক্লাসগুলো ভালো লাগে, তো তোমরা চ্যানেলটাকে লাইক এবং শেয়ার নিশ্চয়ই করো। ওকে, তাহলে তোমাদের আজকে এই অবধি, তোমরা ভালো থেকো, দেখা হবে আবার তোমাদের নেক্সট ভিডিওতে।